হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। তোমরা উড়ান পাঠশালার সাথে অনেকদিন ধরেই যুক্ত রয়েছো এবং আশা করি প্রত্যেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিয়েছো, যার ফলে তোমরা সমস্ত ক্লাসগুলো ফ্রিতে পেতে পারো এবং আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, গ্রুপ সি, গ্রুপ ডি বা এনটিপিসি, রেলের গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন তোমরা এই এক উড়ান পাঠশালার মাধ্যমেই নিতে পারবে। এবং এখন যেটা চলছে এসএলএসটি, সমস্ত কোর্সটা কিন্তু এর মধ্যে ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ, যার মধ্যে রয়েছে সমস্ত মক টেস্ট রয়েছে, ক্লাস রয়েছে, রেকর্ডেড ক্লাস রয়েছে, সেখানে প্র্যাকটিস সেট রয়েছে। সবটাই কিন্তু তোমরা নিজেদের প্র্যাকটিসের ক্ষেত্রে কাজে লাগিয়ে নিজেকে আরো আপগ্রেড করতে পারো। তো চলো, আমরা অনেক ক্লাস মোটামুটি কভার করে ফেলেছি স্কুল সার্ভিসের। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব কয়েকটা প্রশ্ন, তোমাদের ইম্পর্টেন্ট কিছু কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকে দেখতে থাকো, তোমাদের কাছে অনেক নোটসপত্র আছে অবশ্যই, কিন্তু তার মধ্যেও যেগুলো সিলেক্টেড কিছু সাজেস্টেড কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো দেখলে হয়তো তোমরা কিছু উপকৃত, এখান থেকে উপকার পেতে পারো। তো চলো আমরা শুরু করি কৌটিল্য অর্থশাস্ত্র। ফার্স্ট হচ্ছে অর্থশাস্ত্র কাকে বলে, আমরা জানতে হবে আমাদের অর্থশাস্ত্র কাকে বলে। তো অর্থশাস্ত্র কাকে বলে, এটি কার রচনা? দেখো, আধুনিক কালে আমরা যাকে রাষ্ট্রবিজ্ঞান বলি, আমরা তো কনস্টিটিউশন পড়ি, রাষ্ট্রবিজ্ঞান পড়ি, পলিটিক্যাল সায়েন্স। প্রাচীনকালে ভারতে তারই নাম ছিল অর্থশাস্ত্র। তাহলে যেটাকে আমরা এখন রাষ্ট্রবিজ্ঞান বলি, সেটা প্রাচীনকালে নাম ছিল অর্থশাস্ত্র বা রাজনীতি বা নীতিশাস্ত্র। তাহলে যেটাই অর্থশাস্ত্র বা রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের পলিটিক্যাল সায়েন্স। যদি বলা হয় যে রাষ্ট্রবিজ্ঞানের অপর নাম কি, তাহলে রাজনীতি শাস্ত্র বা নীতিশাস্ত্র। এই অর্থশাস্ত্রের রচয়িতাকে কৌটিল্য। কৌটিল্যের মতো অর্থ শব্দে, কৌটিল্যের মতে এটা, হ্যাঁ, কৌটিল্যের মতে অর্থ শব্দে সমাজ জীবন বা রাষ্ট্র পালন ও সমৃদ্ধ সাধনের বিধান যে শাস্ত্রে আলোচিত হয় তাকে অর্থশাস্ত্র বলা হয়। আমরা কি জানি যে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? যে রাষ্ট্র চালনার বিষয়ে যাবতীয় নিয়ম নীতি সমস্ত কিছু যে বইয়ের মধ্যে রয়েছে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। মানে রাষ্ট্রকে নিয়ে রিসার্চ করা থেকে শুরু করে যাবতীয় রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব যে বইয়ের মধ্যে আছে, যে বিজ্ঞান সেটাকে সায়েন্স বলছে, সেটাকে বলছে পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, পলিটি। তো এটাও তাই যে আমাদের সমাজ জীবন, রাষ্ট্রের পালন, সমৃদ্ধি সাধনের বিধান যে শাস্ত্রে আলোচিত হয়েছে তাকে আমরা অর্থশাস্ত্র বলতে পারি। নেক্সট, কৌটিল্যের অপর নাম কি, তার এরূপ নামকরণের কারণ কি? কৌটিল্যের অপর নাম, এটা খুব ভাইটাল একটা কোশ্চেন। কৌটিল্যের অপর নাম কি, তার এরূপ নামকরণ কেন? কৌটিল্যের অপর নাম চাণক্য। কেন চাণক্য? চাণক্য বা বিষ্ণুগুপ্ত, অ্যাকচুয়ালি আসল নাম আছে বিষ্ণুগুপ্ত। কৌটিল্যের আসল নাম বিষ্ণুগুপ্ত, মানে যেটা রেজিস্টার্ড নাম আছে। তার বাবার নাম ছিল চনক, তার চনকের পুত্র, তাই চাণক্য। আর কৌটিল্য কেন বলা হয়? কৌটিল্য কুটিল্য মতি বলে একটা কোশ্চেন তোমরা এখানেই পাবে, যে কৌটিল্য না একটু কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন ছিল, প্রচুর বুদ্ধি ধারণ করত, সেখান থেকে নাম তার হয়েছে কৌটিল্য। ঠিক আছে, তো কৌটিল্যের অপর নাম চাণক্য বা বিষ্ণুগুপ্ত, এটা ও নয়, এটা বা বিষ্ণুগুপ্ত, চাণক্য বা বিষ্ণুগুপ্ত। চনকের পুত্র চাণক্য, দেখো চনকের পুত্র থেকে চাণক্য, অত্যন্ত কূটবুদ্ধি সম্পন্ন ছিলেন, তাই তার নাম হলো কৌটিল্য। এগুলো কিন্তু সব ভালো করে পড়তে হবে। বিশাখ দত্ত তার এই নামকরণ প্রসঙ্গে বলেছেন কৌটিল্য কুটিল্যমতি। তাহলে কৌটিল্যর যে নামকরণ প্রসঙ্গে কে বলেছেন কৌটিল্য কুটিল্যমতি? বিশাখ দত্ত। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে পারে, যে কৌটিল্য কুটিল্যমতি এই উক্তিটি কে করেছেন? বিশাখ দত্ত। বিশাখ দত্ত, আমরা জানি বিশাখ দত্তের একটা বিখ্যাত নাটক হচ্ছে মুদ্রা রাক্ষস, তাই না? চলো, বার্তা কি? বার্তা কি? নেক্সট কোশ্চেন, বার্তা। কৃষি পশুপালনে বাণিজ্যে চ বার্তা, মানে কৃষি, পশুপালন এবং বাণিজ্য এই তিনটিকে একত্রে বলা হয় বার্তা। মানে কৃষি, গবাদি পশু পালন ও বাণিজ্য এই তিনটিকে একত্রে বার্তা বলা হয়। আচ্ছা, তাহলে কিভাবে আসতে পারে যে কৃষি, পশুপালন এবং বাণিজ্য এই তিনটিকে একত্রে কি বলা হয়? বার্তা বলা হয়, এটা আসতে পারে। অথবা এরকম আসতে পারে যে কৃষি পশুপালনে বাণিজ্যে চ ড্যাশ, বা কৃষি ড্যাশ বাণিজ্যে চ বার্তা, শূন্যস্থান পূরণ আসতে পারে। তাহলে যেভাবেই আসুক, তোমাদেরকে বার্তাটা যদি টোটাল পড়ে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে পড়তে। নেক্সট, কৌটিল্যের অর্থশাস্ত্র কে কবে প্রথম প্রকাশ করেন, এর গুরুত্ব কি? কে কবে প্রথম প্রকাশ করেন, হ্যাঁ খেয়াল রাখবে, কৌটিল্যের অর্থশাস্ত্র কে কবে প্রথম প্রকাশ করেন। তো দেখো, কে কবে প্রথম প্রকাশ করেন কৌটিল্যের অর্থশাস্ত্র, দেখে নি। বলছে 1909 খ্রিস্টাব্দে। 1909 খ্রিস্টাব্দে মহীশূর নিবাসী, কত তথ্য দেখো এর মধ্যে ডেটা, ডক্টর আর শ্যামশাস্ত্রী, আর শ্যামশাস্ত্রী, আর শ্যামশাস্ত্রী প্রথম কৌটিল্যের অর্থশাস্ত্র প্রকাশ করেন। তাহলে 1909 খ্রিস্টাব্দে কত সালে প্রথম প্রকাশ করা হয় কৌটিল্যের অর্থশাস্ত্র? 1909 খ্রিস্টাব্দে। কোথাকার নিবাসী? মহীশূর। মহীশূরের বর্তমান নাম কি?
মহীশূর প্রথমে ছিল, তারপর হয় মাইসোর, এখন হচ্ছে মাইসুরু, কর্ণাটক। ঠিক আছে, তাহলে মহীশূর নিবাসী আর শ্যামশাস্ত্রী প্রথম এই কৌটিল্য অর্থশাস্ত্র প্রকাশ করে। এখানে কিন্তু অনেক ডেটা রয়েছে, 3টে ডেটা। কে করেন? আর শ্যামশাস্ত্রী। কত সালে? 1909 সালে। কোথাকার নিবাসী? মহীশূর, কর্ণাটকের মহীশূর বা মাইসোর বা মাইসুরু, ঠিক আছে, নিবাসী। এটি আবিষ্কারের ফলে প্রাচীন ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয় সম্পর্কে জানা যায়। কার মাধ্যমে? না, অর্থশাস্ত্রের মাধ্যমে। নেক্সট বলছে অর্থশাস্ত্র বিষয়ক কয়েকটি গ্রন্থকার ও গ্রন্থের নাম। এটা তো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন একটা না একটা থাকবেই। অর্থশাস্ত্র থেকে একাধিক কোশ্চেন থাকবে, মনুসংহিতা থেকে একাধিক কোশ্চেন থাকবে, তো তার মধ্যে এই একটা পার্ট ম্যাক্সিমাম থাকবেই। কৌটিল্যের হচ্ছে কৌটিল্য অর্থশাস্ত্র, এটা হচ্ছে প্রথম এবং প্রধান। কৌটিল্যের অর্থশাস্ত্র বইটার নামে হচ্ছে কৌটিল্য অর্থশাস্ত্র। বৃহস্পতির বার্হস্পত্য অর্থশাস্ত্র, ভোজের যুক্তিকল্প তরু, বৈশম্পায়নের নীতি পরীক্ষা, মিত্র মিশ্রের হচ্ছে নীতি প্রকাশ। মাথায় রাখবে, মনে রাখবে, এটার সাথে ওটা যেন মিক্স না হয়ে যায়। চলে যাব কৌটিল্যের মতানুসারে বিদ্যার ভাগ কতগুলি। কত প্রকার বিদ্যা আছে কৌটিল্যের মতানুসারে? বিদ্যার ভাগ কতগুলি? কৌটিল্যের মতানুসারে বিদ্যা 4 প্রকার, যথা আহ্নিক শিকি, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি, স্মৃতিবিদ্যা। তাহলে 4 প্রকার কি কি? এক হচ্ছে আহ্নিক শিকি, তারপর ত্রয়ী, তারপর বার্তা, কৃষি পশু বললে বাণিজ্য চ বার্তা আমরা জানি। নেক্সট দণ্ড নীতি। এই 4টে হচ্ছে আমরা জানি কি না বিদ্যার 4 প্রকার। ঠিক আছে, তাহলে বিদ্যা কয় প্রকার? আহ্নিক শিকি, ত্রয়ী, বার্তা এবং দণ্ডনীতি, স্মৃতিবিদ্যা। এটাও কিন্তু লাইন তুলে প্রশ্ন দিতে পারে তোমাদের। আহ্নিক শিকি ড্যাশ বার্তা, দণ্ডনীতি, স্মৃতিবিদ্যা। আহ্নিক শিকি, ত্রয়ী, বার্তা ড্যাশ, স্মৃতিবিদ্যা। তো শূন্যস্থান পূরণের ভাবে আসতে পারে। বা বিদ্যার কয় প্রকার, বিদ্যা কয় প্রকার, বা বিদ্যা বিষয়ক যে শ্লোকটি রয়েছে সেই শ্লোকটি কি 4টে দিয়ে দিল, তার মধ্যে বানান ভুল দিতে পারে, তাই বানানটা কিন্তু খুব মাস্ট ইম্পর্টেন্ট দেখতে হবে। আহ্নিক শিকি, ত্রয়ী, বার্তা এবং দণ্ডনীতি, এই 4টেকে বলা হয় বিদ্যা বা 4টে বিদ্যার ভাগ। চলে যাবো 7 নাম্বার, অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতার নাম কি? এই শাস্ত্রে উল্লিখিত 5 জন পূর্বসূরি, পূর্বসূরি মানে হচ্ছে তার আগের কৌটিল্যের। অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা হলেন আচার্য কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্য। অর্থশাস্ত্রে উল্লিখিত 5 জন পূর্বসূরির নাম বলা হয়েছে আচার্য ভরদ্বাজ, আচার্য বিশালাক্ষ, আচ্ছা তারপরে হচ্ছে আচার্য পরাশর, আচার্য পিশুন, এটা দুবার হয়ে গেছে, আচার্য পিশুন বা নারদ, এবং আচার্য কৌনপদন্ত। তাহলে দেখো আচার্য পিশুন বা নারদ, তাহলে পিশুনের অপর নাম কি? পিশুনের অপর নাম হলো গিয়ে নারদ। এটা কিন্তু একটা ডেটা তোমাদের কাছে যে আচার্য পিশুনের বা কৌটিল্যে উল্লিখিত আচার্য পিশুনের অপর নাম কি? নারদ। বা কৌটিল্যে উল্লিখিত নারদের অপর নাম কি? আচার্য পিশুন। অথবা অর্থশাস্ত্রে উল্লিখিত কতজন পূর্বসূরি রয়েছে? এখানে 5 জন পূর্বসূরির কথা দেওয়া হয়েছে। আচার্য ভরদ্বাজ, আচার্য বিশালাক্ষ, আচার্য কৌনপদন্ত, আচার্য পিশুন বা নারদ, আর পরাশর। ঠিক আছে, পরাশর মুনি। নেক্সট, কৌটিল্যের মতানুসারে আহ্নিক শিকির লক্ষণ কি? এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কৌটিল্যের মতানুসারে আহ্নিক শিকির লক্ষণ হলো সাংখ্যং যোগ লোকায়তম চেত্তাহ্নিক শিকি। সাংখ্যং যোগ লোকায়তম চেত আহ্নিক শিকি, তার মানে সাংখ্য, যোগ এবং লোকায়ত। সাংখ্য, যোগ এবং লোকায়ত। সাংখ্য, যোগ, লোকায়ত 3টেকে বলা হয় আহ্নিক শিকি। নেক্সট চলে যাব, কৌটিল্যের মতানুসারে আহ্নিক শিকির গুরুত্ববোধক শ্লোকটি দেবনাগরী হরফে লেখা। এই যে দেবনাগরী হরফে যে শ্লোকটি বলেছে সেটা হচ্ছে কৌটিল্যের মতানুসারে আহ্নিক শিকির গুরুত্ব। এই দেবনাগরী হরফ থেকে ম্যাক্সিমামটাই আসবে হচ্ছে শূন্যস্থান পূরণ। তাহলে আহ্নিক শিকির গুরুত্ববোধক শ্লোকটি কি? প্রদীপ সর্ববিদ্যানাম, উপায় সর্বকর্মানাম, আশ্রয় সর্বধর্মানাম, শস্যদাহ্নিক শিকি মতা। আচ্ছা, প্রদীপকে কিসের স্বরূপ বলেছে? সর্বধর্মের স্বরূপ। বিদ্যাকে কিসের স্বরূপ বলেছে? উপায় স্বরূপ। ঠিক আছে, তারপর আশ্রয় হচ্ছে সমস্ত ধর্মের স্বরূপ। এটা হচ্ছে আহ্নিক শিকির গুরুত্ব। তাই প্রদীপ সর্ববিদ্যা নাম, উপায় সর্বকর্মা নাম। ঠিক আছে, সর্ববিদ্যার উপায় স্বরূপ প্রদীপ, তারপর সমস্ত কর্মের উপায় স্বরূপ হচ্ছে কর্ম। আচ্ছা, আশ্রয় সমস্ত ধর্মের হচ্ছে আশ্রয়, তারপর শস্যদাহ্নিক শিকি মতা। ঠিক আছে,
এই লাইনটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে বানান সহ। তাহলে প্রদীপ সর্ববিদ্যা নাম, আশ্রয় উপায় সর্বকর্মা নাম, আশ্রয় সর্বধর্মা নাম, শস্যদ আহ্নিক শিখি মাতা, এগুলোকে আহ্নিক শিখির গুরুত্ব বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপর শাসন কাকে বলে, ইহা কয় প্রকার? কৌটিল্যের মতে রাজার লিখিত আদেশ, মানে রাজা যে আদেশটা লিখে দেবেন, মৌখিক নয় লিখিত দেবেন, সেটাকেই বলা হচ্ছে শাসন। তাহলে রাজার লিখিত আদেশকে বলা হয় শাসন। প্রশ্ন আসতে পারে যে রাজার লিখিত আদেশ কি? শাসন। বা শাসন কাকে বলে? রাজার লিখিত আদেশকে বলা হয়। এই শাসন 8 প্রকার। কয় প্রকার? শাসন 8 প্রকার, যথা প্রজ্ঞাপনা, আজ্ঞা, পরিধান, পরিহার, নিঃসৃষ্টি, প্রাকৃতিক এবং প্রতিলেখ এবং সর্বত্র অগ। এই 8 প্রকার মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যে 4টে অপশন দিয়ে দিয়ে তার মধ্যে একটা দিয়ে দিয়ে বললো যে এটা কোনটা এর মধ্যে শাসন রয়েছে বা রাজার লিখিত রূপ কোনটা, তাহলে এটা মুখস্থ থাকলে আমরা সেগুলো করতে পারবো, না হলে অসুবিধা হবে করতে। নেক্সট 11, অমাত্যোৎপত্তির অবস্থান নির্ণয় করো। অমাত্য উৎপত্তি। অমাত্যোৎপত্তি অধ্যায়টি আচার্য কৌটিল্য রচিত অর্থশাস্ত্রের বিনয়াধিকারিক নামক প্রথম অধিকরণ। এটা স্টার দিলাম কারণ প্রথম কৌটিল্য অর্থশাস্ত্রের প্রথম অধিকরণ হচ্ছে বিনয়াধিকারক, নাম হচ্ছে প্রথম অধিকরণ। প্রথম অধিকরণের নাম কি? বিনয়াধিকরণ। ঠিক আছে, বিনয়াধিকারিক নামক প্রথম অধিকরণের চতুর্থ প্রকরণ, অষ্টম অধ্যায়। কি কি আছে? তাহলে প্রথম অধিকরণের নাম কি? বিনয়াধিকারিক। সেই অধিকরণের চতুর্থ প্রকরণ, সেই চতুর্থ প্রকরণে অষ্টম অধ্যায়, মানে পার্ট পার্ট করে ভেতরে যত ভাঙছে তত অধ্যায় বেরোচ্ছে। অষ্টম অধ্যায়ে রয়েছে অমাত্যোৎপত্তি। তাহলে অমাত্যোৎপত্তি অর্থশাস্ত্রের প্রথম অধিকরণ বিনয়াধিকারিক নামক প্রথম অধিকরণের চতুর্থ প্রকরণের অষ্টম অধ্যায়ে রয়েছে অমাত্যোৎপত্তি। নেক্সট, কৌটিল্যের 6 জন পূর্বসূরি। কৌটিল্যের 6 জন পূর্বসূরি। কৌটিল্যের 6 জন পূর্বসূরি হচ্ছে ভরদ্বাজ, এটা আমরা একটু আগে পেয়েছিলাম 5 জন, আবার 6 জন রয়েছে। পরাশর, পিশুন, বিশালক্ষ, কৌনপদন্ত এবং ব্যাতব্যাধি। নতুন এসছেন ব্যাতব্যাধি, আমরা একটু আগে দেখেছি 5 জন পূর্বসূরি ভরদ্বাজ, পরাশর, পিশুন, বিশালক্ষ, কৌনপদন্ত এবং নতুন যিনি অ্যাড হলেন তিনি হচ্ছেন ব্যাতব্যাধি। ওকে, তাহলে এটা মুখস্থ রাখতে হবে। নেক্সট, দূত প্রনিধির অবস্থান নির্ণয় করো। প্রনিধি, হ্যাঁ, দূত প্রনিধি বলছে যে কৌটিল্য রচিত অর্থশাস্ত্রের বিনয়াধিকারিক নামক প্রথম অধিকরণের দ্বাদশ প্রকরণের 16তম অধ্যায় এই দূত প্রনিধি রয়েছে। মানে দূত নিয়োগ করার পদ্ধতি কৌটিল্যের কোথায় রয়েছে? কোথায় রয়েছে? আমরা জানি যে প্রথম অধিকরণের নাম বিনয়াধিকারিক, তারপরে প্রকরণ হচ্ছে দ্বাদশ প্রকরণ, 12 নম্বর প্রকরণের 16তম অধ্যায় রয়েছে এই দূত প্রনিধির অবস্থান। দূত, ঠিক আছে। চলে যাবো কৌটিল্য অর্থশাস্ত্রে স্বয়ং রচয়িতা এই মতের সমর্থকদের নাম কি? কৌটিল্য যে অর্থশাস্ত্রেরই স্বয়ং রচয়িতা, এই মতের সমর্থক কারা কারা ছিলেন, কে কে সেই মত প্রকাশ করেছেন যে কৌটিল্য অর্থশাস্ত্রের স্বয়ং রচয়িতা? মানে কৌটিল্যের অর্থশাস্ত্র যেটা, সেটা রচয়িতা নিয়ে মত পার্থক্য রয়েছে। কেউ কেউ বলেন তার রচনা, কেউ কেউ বলেন তার রচনা নয়। তো কে কে বলছেন? জ্যাকবি, স্মিথ, ডক্টর শ্যাম শাস্ত্রী, এরা বলছেন যে না, কৌটিল্য অর্থশাস্ত্র কৌটিল্য স্বয়ং রচনা করেছেন। কৌটিল্য যে অর্থশাস্ত্রের রচয়িতা নন, এই মত কারা কারা পোষণ করেন? উইন্টার নিডস, এটা জেড, উইন্টার নিডস, জলি, ডক্টর হেমচন্দ্র রায় চৌধুরী, ডক্টর অতীন্দ্র বসু প্রমুখ, এরা বলেন যে না, কৌটিল্য অর্থশাস্ত্র কৌটিল্যের নিজের রচনা নয়। ঠিক আছে, তাহলে এই যে দ্বিমত রয়েছে, কে মতবাদ মানে কে সপক্ষে বলছে আর কে বিপক্ষে বলছে, এই নামগুলো গন্ডগোল যেন না হয়। জ্যাকবি, স্মিথ, ডক্টর শ্যাম শাস্ত্রী এরা বলেছেন না, কৌটিল্য স্বয়ং অর্থশাস্ত্রের রচয়িতা স্বয়ং কৌটিল্য, আর এনারা বলছেন না, এনারা নয়। যোগক্ষেম কথার অর্থ কি? অলব্ধ বস্তু লাভকে যোগ বলা হয় এবং লব্ধ বস্তু রক্ষাকে ক্ষেম বলা হয়। অলব্ধ বস্তুর লাভকে যোগ এবং লব্ধ বস্তুর রক্ষাকে ক্ষেম বলা হয়। আমরা জানি যেটা লাভ করা হয়নি সেটা লাভকে যোগ বলা হবে এবং লব্ধ বস্তুর রক্ষাকে ক্ষেম বলা হবে। তারপর কৌটিল্যের মতে মাৎসন্যায় কি? কৌটিল্যের মতে মাৎসন্যায় কি বলছে? কৌটিল্যের মতে মাৎসন্যায় হলো দুর্বলের উপর সবলের উৎপীড়ন, মানে দুর্বলকে সবলরা কিভাবে অত্যাচার করে সেটাই হচ্ছে মাৎসন্যায়। সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে যে জলাশয়ে বড় বড় মাছেরা যেমন ছোট মাছেদের গিলে খায়, ঠিক তেমনি সমাজে ন্যায়দণ্ড যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে সবল লোকেরা দুর্বল লোকেদের অত্যাচার করে, তাকেই বলা হয় মাৎসন্যায়। ঠিক আছে, তো এই মাৎসন্যায় বিষয়ক একটা শ্লোক তোমরা সবাই জানো আছে, সেটা একটু পড়ে নেবে। ঠিক আছে, নেক্সট,
ত্রিবর্গ কি? ত্রিবর্গ কি? এর মধ্যে কোনটি প্রধান? ত্রিবর্গ হচ্ছে ধর্ম, অর্থ এবং কাম। আমরা এগুলো সবাই জানি যে ধর্ম, অর্থ, কাম এই তিনটেকে বলা হয় ত্রিবর্গ। এই তিনটেকে একত্রে ত্রিবর্গ বলা হয়। এদের মধ্যে প্রধান হচ্ছে অর্থই প্রধান হয়। আচ্ছা, যদি বলা হয় চতুর্বর্গ, চতুর্বর্গ হচ্ছে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। ঠিক আছে, নেক্সট, ইন্দ্রিয় জয় কি করে সম্ভব? ইন্দ্রিয় জয় কি করে সম্ভব? বলছে ষড়রিপুকে বর্জন করে ইন্দ্রিয় জয় করা সম্ভব। এই যে ষড়রিপু, যেটাকে বলা হয় ছাগ বলি দেওয়ার কথা বলা হয় যজ্ঞে, আর আমরা ভুল করে সেটাকে ছাগল ভেবে ছাগল বলে দিই। তো সেই যে ষড়রিপু, আমার মধ্যে, প্রত্যেকের মধ্যে, মানুষের মধ্যে 6টা রিপু থাকে। আমার মধ্যে যে রিপুগুলো আছে সেগুলোকে বলা হয় ছাগ, সেটাকে বলি দেওয়ার কথা বলা হয়। সেটা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা দোষকে বলা হয় ষড়রিপু। সেই ষড়রিপুকে যে বর্জন করতে পারলেই আমরা ইন্দ্রিয়কে জয় করতে পারবো। এবার বলেছে যে ষড়রিপুকে বর্জন করে কোন কোন দেবতা, কোন কোন রাজা জিতেন্দ্রিয় হয়েছেন। ষড়রিপুকে বর্জন করে কোন কোন রাজা জিতেন্দ্রিয় হয়েছেন? ষড়রিপুকে বর্জন করে জামদগ্ন, নামগুলো কিন্তু খুব ভাইটাল, হ্যাঁ, মাথায় রাখবে। জামদগ্ন, অম্বরীশ, নাভাগ প্রভৃতি রাজা জিতেন্দ্রিয় হয়েছেন। ষড়রিপুকে বর্জন করে জামদগ্ন, অম্বরীশ, নাভাগ প্রভৃতি রাজা জিতেন্দ্রিয় হয়েছেন। তারপরে ইন্দ্রিয়াসক্ত হয়ে কোন কোন রাজা বিনাশপ্রাপ্ত হয়েছেন? এটা হচ্ছে জিতেন্দ্রিয়, এটা হচ্ছে বিনাশপ্রাপ্ত হয়েছে। রাবণ, আমরা জানি, ইন্দ্রিয়াসক্ত হয়ে সীতাকে হরণ করেছিলেন এবং তার ফল সে বিনাশপ্রাপ্ত হয় রামের হাতে। দুর্যোধন, জন্মেজয়, কালজঙ্ঘ প্রমুখ রাজা ইন্দ্রিয়াসক্ত হয়ে বিনাশপ্রাপ্ত হয়েছেন। ঠিক আছে, তাহলে কোন কোন রাজা বিনাশপ্রাপ্ত হয়েছেন? সেটা হচ্ছে রাবণ, জন্মেজয়, দুর্যোধন, কালজঙ্ঘ প্রভৃতি রাজা। ঠিক আছে, আচ্ছা, এখানে এই যে তোমরা এটা যেটা রয়েছে মাৎসন্যায়, এটা একটা শ্লোক আছে, তোমরা জানো, যদি না প্রণয় রাজা দণ্ডেং দণ্ডেশ্ব তন্দ্রিত শুলে মৎসা নিবাপেক্ষণ দুর্বলান বলবত্তরা। সেটা কিন্তু একটু মুখস্থ করে নেবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। নেক্সট চলে আসি আমরা 22 নম্বর শ্লোক। 22 নম্বর কোশ্চেনে কি আছে দেখি। বলছে রাজার পক্ষে একাকী রাজ্য পরিচালনা করা সম্ভব নয়। এই বিষয়ে কৌটিল্যের একটি শ্লোক আছে, সেই শ্লোকটি দেবনাগরী হরফে লিখুন। আবারও সেই দেবনাগরী হরফে শ্লোক, মানে এখান থেকে শূন্যস্থান পূরণ আমাদের আসতে পারে। বলছে যে সহায় সাধ্যং রাজ্যত্বং চক্রমেকং ন বর্ততে কুর্বিত সচিবাং তস্মাৎ তেষাং চ শৃণুয়ান মতম। বলছে সহায় সাধ্যং রাজ্যত্বং সহায় সাধ্যং রাজত্বং, এটা তয়বয় হবে, রাজত্বং চক্রমেকং ন বর্ততে কুর্বিত সচিবাং তস্মাৎ তেষাং চ শৃণুয়ান মতম। যে একটা চাকা দিয়ে যেমন কোনো গাড়ি চালনা করা সম্ভব নয়, ঠিক তেমনি একা রাজার পক্ষে কোনো রাজ্য পরিচালনা করা সম্ভব নয়, আদার্স মন্ত্রিত্ব লাগবে। ঠিক আছে, সেই বিষয়ে যে রাজার পক্ষে একাকে রাজ্য পরিচালনা করা সম্ভব নয়, এটা একটা শ্লোকের মাধ্যমে বলুন। তখন হচ্ছে সহায় সাধ্যং রাজ্যত্বং চক্রমেকং ন বর্ততে কুর্বিত সচিবাং তস্মাৎ তেষাং চ শৃণুয়ান মতম। ঠিক আছে, নেক্সট, উপধা শব্দের অর্থ কি? উপধা কয় প্রকার ও কি কি? উপধা বলছে, দেখো, আমরা ব্যাকরণে যে উপধা বলা হয় তখন হচ্ছে শেষ বর্ণের আগের বর্ণ, শেষ বর্ণের পূর্ব বর্ণ হচ্ছে উপধা। কিন্তু এখানে বলছে ছলনাপূর্বক পরীক্ষণের রীতির নামই হলো উপধা। মানে বিভিন্ন ছলনার মাধ্যমে যদি কাউকে টেস্ট বা পরীক্ষা করা হয় তার নামই হচ্ছে উপধা। উপধা 4 প্রকার, যথা ধর্ম উপধা, অর্থ উপধা, কাম উপধা এবং ভয় উপধা। ঠিক আছে, মানে ধর্মের মাধ্যমে যদি ছলনাপূর্বক কাউকে পরীক্ষা করা হয়, যে ছলনার ধর্মের লোভ দেখিয়ে যদি কাউকে চেঞ্জ করা হয়, মানে আমি একটা মন্ত্রী বা চর নিয়োগ করলাম, তাকে আমাকে টেস্ট করতে হবে যে এই আদৌ সৎ নাকি। তা আমি কোনো ধর্মের ভয় দেখে তাকে আমি বসে আনার চেষ্টা করছি, সে যদি বসে এসে যায় তার মানে সে ঠিক নয়। তারপরে অর্থ দিয়ে যদি তাকে আমি লোভ দেখিয়ে চেষ্টা করি, তাকে পরীক্ষা করতে পারি লোভ দেখিয়ে, অর্থের মাধ্যমে। কামের মাধ্যমে, বিভিন্ন কামজ ব্যসনের মাধ্যমে আমরা তাকে পরীক্ষা করতে পারি। আর হচ্ছে ভয় দেখিয়ে তাকে আমরা চেঞ্জ করাতে পারি বা পরীক্ষা করতে পারি। এই 4 প্রকার উপধার সাহায্যে রাজা সচিবদের শৌর্য পরীক্ষা করবেন, যে সচিবরা কতটা সৎ আমার প্রতি বা দেশের প্রতি বা রাজ্যের প্রতি, সেটা
কি করে করবে? শাসন বিভাগের কার্যে নিযুক্ত করবেন এই পরীক্ষাগুলো করে। কার মাধ্যমে? অর্থ উপধা, কাম উপধা, ভয় উপধা এবং ধর্ম উপধার মাধ্যমে। তাহলে ধর্ম, অর্থ, কাম এবং ভয় এই চারটের মাধ্যমে টেস্ট করবেন তাদের সচিবদের যে তারা আমার প্রতি কতটা সৎ। 24 নাম্বার, কোন কোন প্রমাণের উপর রাজকার্য নির্ভর করে? কোন কোন প্রমাণের উপর রাজকার্য নির্ভর করে? প্রত্যক্ষ, পরোক্ষ, অনুমান 3 প্রমাণের উপর রাজকার্য নির্ভর করে। প্রত্যক্ষ, পরোক্ষ এবং অনুমান এই 3টি প্রমাণের উপর রাজকার্য নির্ভর করে। ঠিক আছে, নেক্সট দেখছি ইঙ্গিত ও আকৃতি বলতে কি বোঝো? দেখো আমরা জানি যে আকার ইঙ্গিত বলি না, ইঙ্গিত ও আকৃতি বলতে কি বোঝো? স্বাভাবিক থেকে ভিন্ন প্রকার চেষ্টার নাম হচ্ছে ইঙ্গিত। যে আমরা যে স্বাভাবিক রয়েছি, যেমন ধরো ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেন? হাত দিয়ে দেখবেন গাড়িগুলোকে ডাকে। তো এই যে ইঙ্গিত করছে স্বাভাবিকের থেকে একটু অন্য প্রকার চেষ্টা, সেটা হচ্ছে ইঙ্গিত। আমার জল পিপাসা পেয়েছে, আমি বললাম, দেখালাম, তার মানে আমার পিপাসা পেয়েছে, কিছু খেতে জল দাও, তার মানে এটা স্বাভাবিকের থেকে একটু ভিন্ন রকম প্রচেষ্টা, সেটাকে বলা হয় ইঙ্গিত। তাহলে ইঙ্গিতম অন্যথা বৃত্তি, মানে সাধারণ থেকে অন্যথা হলেই সেটা ইঙ্গিত বলা হয়। মনের ভাব প্রকাশের জন্য অঙ্গ প্রত্যঙ্গের বাহ্যিক ভাব হলো আকৃতি। তাহলে আকৃতি গ্রহণম আকারম। ঠিক আছে, তাহলে এইগুলোকে ইঙ্গিত এবং আকার বলছে যে মনের ভাব প্রকাশের জন্য যেমন আমরা বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ বাহ্যিক ভাবে নাড়াচাড়া করি, সেটাকে বলা হয় আকৃতি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ইঙ্গিত। যেটা আমরা অঙ্গ প্রত্যঙ্গ না করে করতে পারি সেটা হচ্ছে ইঙ্গিত। আর তোমার আকৃতি কি হচ্ছে? যদি মনের ভাব প্রকাশের জন্য বাহ্যিক ভাব প্রকাশ করি তাকে বলা হয় আমরা আকৃতি। ঠিক আছে, শ্লোক দুটো হচ্ছে ইঙ্গিতম অন্যথা বৃত্তি আর আকৃতি গ্রহণম আকারম। নেক্সট, রাজ শাসনের বিভিন্ন উদ্দেশ্যগুলি কি কি? এই যে রাজ শাসন বা রাজ্য শাসন করা হবে সেটার বিভিন্ন উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যগুলি কি কি? বলছে রাজ্য শাসনের বা রাজ শাসনের, রাজা যে শাসন করবে সেইটার উদ্দেশ্য কি? রাজ শাসনের বিভিন্ন উদ্দেশ্যগুলি হলো নিন্দা, প্রশংসা, পৃচ্ছা, আখ্যান, প্রত্যাখ্যান, প্রতিষেধ এবং ভৎসনা। এই কটা হচ্ছে আমাদের রাজ শাসনের বিভিন্ন উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে কটা হলো? 7টা রয়েছে। রাজ শাসনের বিভিন্ন উদ্দেশ্য নিন্দা, প্রশংসা, কেউ যাতে নিন্দা না করে, যাতে আসল সবার প্রশংসা করা হয়, পৃচ্ছা, ক্ষতি না করে, আখ্যান, প্রত্যাখ্যান, প্রতিষেধ, ভর্ৎসনা, এই সমস্তগুলো যাতে কন্ট্রোলে থাকে, মানুষ যাতে এগুলোকে কন্ট্রোলে রাখতে পারে নিজের মধ্যে। যাকে প্রশংসা করার তাকে প্রশংসা করতে হবে, যাকে শাস্তি দেওয়ার তাকে শাস্তি দিতে হবে, যার ক্ষতি কারোর ক্ষতি করা যাবে না, কাউকে অযথা ভর্ৎসনা করা যাবে না। এই সমস্ত হচ্ছে রাজ শাসনের বিভিন্ন উদ্দেশ্য, যাতে এগুলোকে কন্ট্রোল করে মানুষকে কন্ট্রোলে রাখা যায় বা বশে রাখা যায়। নেক্সট, কৌটিল্যের মতে ব্রাহ্মণের কাজ কি? আজকে লাস্ট কোশ্চেন কৌটিল্য থেকে, যে কৌটিল্যের মতে ব্রাহ্মণের কাজ কি? কৌটিল্যের মতে ব্রাহ্মণের কাজ হলো অধ্যয়ন, অধ্যাপনা, যোজন, যাজন, দান ইত্যাদি। মানে অধ্যয়ন মানে নিজে পড়বেন, অধ্যাপনা মানে অন্যকে পড়াবেন, যোজন যাজন মানে যাগযজ্ঞ এই সমস্ত করবেন, এবং ব্রাহ্মণের অপর একটি প্রধান কাজ হচ্ছে দান। দান দেবেন তিনি। ঠিক আছে, দান যেমন গ্রহণ করবেন তেমনি দানও করবেন। তো এইগুলো হচ্ছে ব্রাহ্মণের, কৌটিল্যের মতে ব্রাহ্মণের প্রধান প্রধান কাজ। তো এই ছিল আমাদের আজকের এই ক্লাসটি। কৌটিল্য অর্থশাস্ত্র থেকে মোটামুটি যে কটা আমার মনে হয়েছে যে তোমাদের কাজে লাগতে পারে। আরো প্রচুর কোশ্চেন আছে, সব দেওয়া সম্ভব নয়, তো এইগুলো কিছু বাদ দেবে না। তো এইরকম আমরা আগে মনুসংহিতা, বেদ, কৌটিল্য অর্থশাস্ত্র তো আজকে দিলাম, আমরা চম্পকাব্য দিয়েছি, অভিজ্ঞান শকুন্তলম দিয়েছি। আশা করি প্রত্যেকটাই তোমাদের সাথে কভার করা হয়েছে বা আলোচনা করা হয়েছে। যদি এর বাইরে তোমাদের মনে হয় যে আরো কিছু তোমরা জানতে চাও, আরো কোনো চ্যাপ্টার তোমাদের সাথে আলোচনা করলে ভালো হবে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, নিশ্চয়ই আমরা চেষ্টা করবো সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করার। তো আজকের ক্লাসটা এইটুকুনি রয়েছে, কেমন লাগলো জানাবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও। ওকে, চলো টাটা।